ভারতে হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেয়া বাংলাদেশিদের অনুভূতিতে আঘাত, দিল্লির ভূমিকায় ক্ষুব্ধ ঢাকা। কোনো ব্যক্তি বা দল নয়, গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতি, রাষ্ট্রপতির ক্ষোভ। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না বিরোধী দল, 10 বছরে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তা নাহিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর মুখ দেখেনি 33% গবেষণা, প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের তাগিদ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের চরম অবমাননা। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমে কথা বলতে অনুমতি দেয় ক্ষুব্ধ ঢাকা। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ মোদী সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরও এই আয়োজনের অনুমতি দেয় হতাশ ঢাকা। বিবৃতিতে আরও বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার মাফিয়া চক্রের স্থান হবে না বাংলাদেশের রাজনীতিতে। আর কারো তাবেদারি নয়, আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার, বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। বাংলাদেশে এই ধরনের একটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি উপেক্ষা করতে পারেন না। আমরা তাকে সেই কথাটি বলেছি এবং আমার ধারণা তিনি যে নিশ্চুপ হয়ে বসেছিলেন তা নয়, এবং আমরা কিছুকাল পরেই দেখি যে অন্তত কিছু কিছু বাহিনীর ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হয়েছে। পরিবর্তনের পালাটুকু ত্বরান্বিত হয়, তার সম্ভবত একটা ভূমিকা ছিল। দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘর। পরে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর একক দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন, ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে অহেতুক ইস্যু করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। একসময় এটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসত গণতান্ত্রিক আন্দোলন দমনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দ্বিতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমন-পীড়নের নানা প্রমাণাদি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে। মঞ্চে ওঠার পর দর্শক সারিতে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে নেন তারেক রহমান। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। এই জাদুঘর
তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। তারেক রহমান আরো বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত শক্তির পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রীর আশা, ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। উদ্বোধনের দিনই সবার জন্য খুলে দেয়া হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। যদিও প্রবেশ নিয়ে দিনভর ছিল নানা নাটকীয়তা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বহু আকাঙ্ক্ষার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণভবনের প্রতিটি কোণ যেন বলে যায় টানা ৩৬ দিনের আন্দোলনের গল্প, দেয়াল জুড়ে জীবন্ত বর্ষা বিপ্লবের ইতিহাস। শুধু ২৪শে জুলাই নয়, দীর্ঘ ১৭ বছরের দমন পীড়নের প্রদর্শনী জাদুঘরে যোগ করেছে ভিন্ন মাত্রা। তাই তো বারণ না মেনে উদ্বোধনের প্রথম দিনই পরিবার পরিজন নিয়ে হাজির নানা শ্রেণী পেশার মানুষ। ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পারে যে আমাদের একটা ১৬-১৭ বছর একটা স্বৈরশাসক ছিল, সে কীরকম অত্যাচার নির্যাতন এই জনগণের উপর করত। জাদুঘরের পেছনে আমরা ২ বছর ধরে কাজ করছি, এটা যেমন সত্য, আবার আমরা বলছি যে আমাদের অনেক গবেষণা কিন্তু চলমান রয়েছে। এদিন জুলাইয়ের প্রেরণায় গণতান্ত্রিক বাংলাদেশের ধারাবাহিকতা অব্যাহত রাখবার আশা করেন মন্ত্রী পরিষদের সদস্যরা। জুলাই হচ্ছে আমাদের গণতন্ত্রের, এবং জুলাইয়ের এই অর্জন হচ্ছে সারা বাংলাদেশের। সুতরাং সারা বাংলাদেশের মানুষ জুলাইকে ধারণ করে দায়িত্বটুকু আমরা কখনো যেন এড়িয়ে না যাই, তাদের পাশে থাকি এবং তাদের স্মৃতিকে ধরে রেখেই ভবিষ্যৎ পথটা পাড়ি দিই। যদিও জাদুঘরে প্রবেশ ঘিরে সকাল থেকেই ছিল ধোঁয়াশা। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কেন এটি সবার জন্য উন্মুক্ত করা হলো না তা নিয়েও ক্ষোভ জানান কেউ কেউ। আমার ছেলে 19শে জুলাইতে গুলি খেয়েছে, 20শে জুলাইতে মারা গেছে, তাহলে কেন আমরা শহীদ পরিবার হয়ে কেন আমরা এখানে আসতে পারবো না? আজকে আমরা দেখতে পারলাম না, ফ্যামিলি নিয়ে আসলাম, কিন্তু বাচ্চা সবার মন খারাপ। আগেই বলা হয়েছিল ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত হবে প্রাঙ্গণ। টিকিট কাটতে হবে অনলাইনে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণের। শুনতেছি অনলাইনে টিকিট কাটতে হবে, কিন্তু আমরা অনলাইন টিকিটে তো অনেক ঝামেলা। আজকে আমাদের গেট খুলে দিবে না কেন? আমরা কত দূর দূরান্ত থেকে আসছি, এটা কি ব্যবসা? কোনো টিকিট চলবে না। ৫ আগস্ট সরকারি ছুটির দিন হওয়ায় জুলাই জাদুঘর নিয়ে আগ্রহ ছিল মানুষের। সেখানে একটি বিজ্ঞপ্তি দিয়ে দুপুরে জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের প্রবেশের কথা জানায় কর্তৃপক্ষ। সেই অপেক্ষা শেষ হয় বিকেলে। বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখা যায় জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনে হলো চরম হট্টগোল। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ক্ষোভ জানান এনসিপি নেতারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ছেড়ে যান বিদেশি কূটনীতিকরা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে। যেখানে আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো প্রামাণ্যচিত্র নয়। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাসের দলীয়করণের অভিযোগ তুলে খোদ রাষ্ট্রপতির উপস্থিতিতে এই হট্টগোল। নজিরবিহীন এই ঘটনা ঘটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভায়।
আগুনে যেন ঘি ঢালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? পরিস্থিতি সামলাতে এনসিপি নেতা আখতার হোসেনকে মঞ্চে ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিপির সদস্য সচিব কথা বলবেন। এক পর্যায়ে এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়, যদিও ততক্ষণে অনুষ্ঠানে আগত বিদেশি কূটনীতিকরা বেরিয়ে যান। পরে বক্তব্য দিতে এসে ইতিহাসে দলীয়করণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা, আর গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানায় জামাত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। জুলাইয়ের কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। প্রামাণ্যচিত্রে অসঙ্গতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাইয়ের ইতিহাস গৌরবের। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং অনুশোচনা না থাকায় আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ। জুলাই শহীদ আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ৩৬ জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বিরল গণ অভ্যুত্থানের দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার ব্যাপক জনবিস্ফোরণে পতন হয় শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনের। গুম, খুন, দুর্নীতি আর শোষণ থেকে মুক্তি পায় বাংলাদেশ। জুলাই যোদ্ধা আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে স্বৈরাচার হওয়ার দুঃসাহস দেখাবে না আর কোনো সরকার। মাকসুদুন নবীর রিপোর্ট। একটি সিজদা, আমরা দেখতে পাচ্ছি সেনার সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল। একটি রক্তক্ষয়ী বিপ্লব জয়ের প্রথম মুহূর্ত। রাজপথে হাজারো প্রাণের উৎসর্গে যে অর্জন, তার উদযাপনটা ছিল অশ্রু ভেজা। অগ্নিগর্ভ হয়ে ওঠা শহরটা ভেসেছিল বাঁধ ভাঙা উল্লাসে, যেন নতুন করে পাওয়া স্বাধীনতার স্বাদ। পাঁচ আগস্টের কঠোর কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল নামে রাজপথে, যেন মৌচাকে ঢিলের আঘাতে ঝাঁকে ঝাঁকে বিক্ষুব্ধ মৌমাছিরা পিছু নিয়েছিল অভিন্ন শত্রুর। ঢাকার উপকণ্ঠগুলোর পথ ধরে সকাল 11টার দিকে জনতার খরস্রোতে ভেঙে যায় শহরে প্রবেশ মুখের যত বাঁধ। ব্যারিকেড তুলে নেয় সেনাবাহিনী। 20-30 মাইল পথ পায়ে হেঁটে গণভবনের দিকে এগিয়ে চলে লাখ লাখ মানুষ। দুপুর গড়াবার আগেই খবর আসে, বাংলাদেশের সীমানা ছেড়ে পালিয়েছেন 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটা পরিণত হয়ে গেল বিজয় উৎসবে। সেই 5ই অগস্টে আপনি খেয়াল করেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। শেখ হাসিনা এবং তার পরিষদরা পালিয়ে যাচ্ছে। কেউ কচুরিপানার নিচে পালাচ্ছে, কেউ বাথরুমে পালাচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন সেই লোকগুলো যারা দম্ভ নিয়ে কথা বলতো, যারা বলতো কোথায় পালাবো, ইতিহাস দেখিয়ে দিল দম্ভের পতন হয়।
গণভবন নামের প্রতাপশালী সেই লাল দালান সেদিন দখলে নিয়েছিল গণমানুষ। ফ্যাসিবাদের রেখে যাওয়া চিহ্নগুলো নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে বিক্ষুব্ধ জনতা। গণতন্ত্রের নামে একদলের শাসন আর শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সংসদের ভেতরে ঢুকে যায় সাধারণ মানুষ। 1-2 বছরে আমরা যতটুকু পরিবর্তন চেয়েছিলাম এটা হয়তো 5 থেকে 10 বছর লাগতে পারে। তবে এর আগে যেভাবে একটা দল স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিল, এটা আগামীতে কারোরই এই সুযোগটা থাকবে না। জুলাই অবশ্যই সফল। যদি জুলাই সফল না হতো তাহলে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যেত না। একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হওয়ার যে স্বপ্ন ছিল গোটা বাংলাদেশের মানুষের, সেটার সূচনা হতো না। যুগে যুগে একনায়কদের ক্ষমতার জবনিকাপাত যেভাবে হয়েছে, ঠিক যেন সেই পথ ধরে শেখ হাসিনা সরকারের সমাপ্তি। তবে বাংলাদেশের বুকে ৩৬ জুলাইয়ের কাব্য লিখতে লাল কালি খরচ হয়ে গেছে অনেক অনেক ঋণ জমেছে ১৪০০ শহীদ আর অঙ্গ হারানো হাজারো যোদ্ধার কাছে। সে ঋণ কতটুকু পরিশোধ হলো, এ প্রশ্ন নিরুত্তর রেখেই শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের ৩য় বছর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে রাজধানীতে ছিল জমকালো আয়োজন। বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলে বর্ষা বিপ্লবের গান, আর সোহরাওয়ার্দী উদ্যানে হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। প্রেম, দ্রোহ আর মাটির প্রতি ভালোবাসার সুরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন শ্রোতারা। দাবির স্লোগান সুরে আর মননে জুলাইয়ের চেতনা। বাঙালির ইতিহাসের আদ্যপান্ত, লড়াই সংগ্রাম আর উত্থান পতনের সবটাই যেন ধরা দেয় এই ভাষায়। গানের অন্তরায় শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয় প্রেম, দ্রোহ আর মাটির প্রতি ভালোবাসার আবেগী সুর। বেলা গড়ালে ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত কনসার্টে একদিকে চলে শিল্পীর গান আর অন্যদিকে শ্রোতাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জনপ্রিয় গানে মন্ত্রমুগ্ধ হয়েছেন কেউ, আবার র‍্যাপ গানে সুর মিলিয়ে উদযাপন করতে দেখা গেছে প্রজন্মকে। গান, বৃষ্টি আর তারণ্যের প্রত্যয়ে যখন মঞ্চের আলো ছাপিয়ে যায়, তখন আমন্ত্রিত অতিথিরাও জানান দেন ঐক্যের বিকল্প নেই। যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন, আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। শুধু তাই নয়, রাষ্ট্রীয় প্রামাণ্যচিত্র ঘিরে ওঠা বিতর্কের ছাপ ছিল এখানেও। আহ্বান ছিল জুলাই গণ অভ্যুত্থানকে দলীয়করণ না করার। বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে, এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। সকাল থেকে আমরা দেখলাম যে সরকারের উদ্যোগে যেই প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে আমরা সেই ঐক্যের বার্তা দিতে ব্যর্থ হয়েছি। নিজেদের মাঝখানে যে অন্তঃকোন্দলটা, এই কোন্দলটা থাকলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ সুযোগ নেবে। এমন দিন যাতে আর না আসা লাগে বাংলাদেশে। হোয়াট এভার ইট ইজ, যেই হোক যাই হোক, প্রথমে তো সবার আগে প্রায়োরিটি যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমার দেশ। বর্ষা বিপ্লবের গানের পাশাপাশি দিনটি ঘিরে আয়োজন ছিল সোহরাওয়ার্দী উদ্যানেও। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশে আরেকটি বিপ্লব অনিবার্য, এমন মন্তব্য করে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলের গণসমাবেশে তিনি বলেন,
ক্ষমতাসীনরা বিশ্বাসঘাতকতা না করলে বিরোধী দলের অস্থির হওয়ার কোনো কারণ নেই। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বক্তব্যে সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানান 11 দলের শীর্ষ নেতারা। আহ্বান জানান সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার। জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার কথাও বলেন বক্তারা। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না, 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? কোন নেগোসিয়েশন হবে না, একটু হবে না, পতন হবে আপনার। বাংলার মাটিতে জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সেই 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির মন্তব্য করেন, অতীতে জনরায়কে যারাই উপেক্ষা করেছে অপমানিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তাদের। বলেন, বর্তমান বাস্তবতায় দেশে আরেকটি বিপ্লব অনিবার্য। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। জুলাই শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। দলটির নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কাছে পদটি শুধুই অলংকারিক। জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বদলাবে না ফ্যাসিবাদী কাঠামো। রমিজ হুসাইনের আরেকটি রিপোর্ট। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন। পদত্যাগের 90 দিনের বাধ্যবাধকতা থাকলেও এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপির প্রার্থী ঠিক করতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত। সংসদের নির্বাচিত, তবে এই নির্বাচনে সুযোগ আছে বিরোধী দলের প্রার্থী দেবার। তবে জামাত ইসলামী জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না তারা। যে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতায় থাকে তাদেরই মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী যিনি থাকবেন তিনি বিজয়ী হবেন। শুধু লোক দেখানোর জন্য গণতন্ত্রের সৌন্দর্যের নামে নিশ্চিত পরাজয় জেনে আরেকজন ব্যক্তিকে প্রার্থী করা, এটা হচ্ছে রাজনীতিতে মানুষের কাছে আমার মনে হয় যে এটা একটু হাস্যস্করভাবে হবে। একটা মতামত দিতে পারি যে কোনো পুতুল রাষ্ট্রপতি না হয়ে সংবিধানের এবং রাষ্ট্রের গার্ডিয়ান হবেন এমন একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্র এবং সংবিধানকে রক্ষার প্রশ্নে কোনো দলের দিকে ঝুঁকবেন না। তবে বিরোধী দল চাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তা না হলে থেকে যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিদ্যমান সংবিধানে এত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, অসীম ক্ষমতা, তার লাগাম কেউ টানতে পারে না। পিএসসির চেয়ারম্যান কী হবে, অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান কমিশন কী হবে, চিফ জাস্টিস কী হবে, হুইল বি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, নানান জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা কী সেটা পূরণের যত ব্যবস্থা তা সংবিধানে আছে। সেই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ঠিক থাকতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 350 সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক দেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তা। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় নেবে না এনসিপি। জুমাতুল বিদার রিপোর্ট।
রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বিভক্তির বদলে ঐক্যের ডাক দিয়ে অভ্যুত্থানের 7 মাসের মাথায় জন্ম নেয়া দলটির গঠন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আজকে আমাদেরকে বিরল সুযোগ এসেছে। তবে সব প্রশ্ন উড়িয়ে দিয়ে রাজপথে সংগ্রামের 1 বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছে 6 এনসিপি নেতা। রাজনীতির মাঠে বাধা পেরিয়ে দলটির নেতারা এগিয়ে যেতে চান বহুদূর। অবশ্যই নতুন দল অনিবার্য ছিল, বরং নতুন দল হওয়ার ফলেই পুরনো দলগুলো একটা চাপে পড়েছে। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক দিলেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তাও। 10 বছর আমরা এটাকে একটা টার্গেট ধরেছি যে 10 বছরের মধ্যে আমরা চাই যে এটা শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যেই আমাদের দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করা। জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপির নয়। স্বাধীনতা বিরোধী বা এগুলার এই দায় কেন এনসিপির পূর্ববর্তীরা আপনি কারোর সাথে জোট করলে কি তার সকল দায় আপনি নেবেন? বিষয়টা এরকম না যে আমরা জামাতের সকল বিষয়কে সাবস্ক্রাইব করি বা জামাত আমাদের সকল বিষয় সাবস্ক্রাইব করে। আদর্শিকভাবে আমরা আলাদা এবং আমরা অনেকগুলো কর্মসূচি অনেকগুলো পলিসিতেও আমরা আলাদা। তো জোট তৈরি হয়েছিল একটা রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে। ওই বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণই জোট থাকবে। যখন মনে হবে যে না এখন আর ওই বাস্তবতা নাই তখন জোট থাকবে না। বিভিন্ন দেশের সাথে চুক্তি নিয়েও এনসিপির অবস্থান পরিষ্কার করেন নাহিদ। ঢালাওভাবে চুক্তির বিরোধিতা না করে গুরুত্ব দিলেন আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি ও জাতীয় স্বার্থকে। কিছু ভূ রাজনৈতিক বাস্তবতা আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিষয় আছে। তো সবগুলা বিবেচনা রেখে আমাদের মার্কিন চুক্তি নিয়ে কথা বলতে হবে এবং আন্তর্জাতিক যেই ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা আমরা বলি সেইখানে আমাদের সার্বভৌমত্বটাকে অটুট রেখেই সবার সাথে সম্পর্ক রাখতে হবে এবং আমাদের জাতীয় স্বার্থ যেখানে সবচেয়ে বেশি সেটা আদায় করতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জুলাই কর্মসূচি ঘিরে ছাত্রদল শিবিরের সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জের তোলারাম কলেজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংঘাতে জড়িয়েছে সংগঠন দুটি, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ছাত্রদল শিবিরের ভয়াবহ সংঘর্ষের পরদিন থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা। দুপক্ষের পাল্টাপাল্টি বিরোধে রণক্ষেত্র নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থান দিবসে কলেজ কর্তৃপক্ষের অনুষ্ঠানে শিবির নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় শুরু হয় তর্ক। এক পর্যায়ে ছাত্রদলের সাথে বাধে সংঘর্ষ। লাঠিসোঁটা আর ইটপাটকেল নিক্ষেপের সাথে চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্ত করার পরে আমরা এখন পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছি। তো পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয় সেটা আমরা এনশিওর করব। ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিসি গেটের বিপরীত পাশে মিছিলের আয়োজন করে ছাত্র শিবির। এতে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে বাধা দেয় ছাত্রদল। কথা কাটাকাটির এক পর্যায়ে বাধে সংঘর্ষ। উভয় পক্ষের আহত হন বেশ কয়েকজন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে সংগঠন দুটি নেতারা। জাতির গণভোটের গণরায় যদি কার্যকর করা না হয়, আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আপনারা অভিহিত হবেন ইনশাআল্লাহ। প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান দিবসে নিম্নমানের খাবার বিতরণ নিয়ে শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে।
শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 4 জন। এছাড়াও অনুষ্ঠানের খবর সংগ্রহের সময় কুড়িগ্রামে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তানিম রহমান, চ্যানেল 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল 5 বছরে আলোর মুখ দেখেনি প্রায় 33% গবেষণা। 482টি প্রকল্পের 158টির চূড়ান্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি। এজন্য সময় মতো অর্থ না পাওয়া, কম বরাদ্দ এবং অবকাঠামোর সংকটকেই দোষেন শিক্ষকরা। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিলে অর্থ ফেরত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আলামিন হোসেন বর্তমানে গবেষণা করছেন বায়ু দূষণ নিয়ে। জানার চেষ্টা করছেন বাতাসে ক্রোমিয়ামের মাত্রা কিভাবে কমানো যায়। এই গবেষণায় প্রয়োজন ICP-MS এর মতো অত্যাধুনিক যন্ত্র, যার দাম কোটি টাকারও বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যন্ত্র না থাকায় বিকল্প উপায় চালিয়ে নিতে হচ্ছে গবেষণা। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গবেষণার অর্থ পেতেও লেগেছে প্রায় 6 মাস। আমরা যারা আর কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে কাজ করি, এয়ার পলিউশন নিয়ে, সেগুলো টক্সিক যে অর্গানিক পলিউটেন্টগুলো আছে সেগুলোকে ডিটারমাইন করার জন্য, কোয়ান্টিফাই করার জন্য GCMS, LC-LC-MS সেম হলে আরও ভালোভাবে আমরা ইমেজগুলো দেখতে পারি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অনেক কস্ট অনেক বেশি, তো এক্সপেন্সিভ এগুলো, তো 1 থেকে 1.5 কোটির মধ্যে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 2020-21 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত ইউজিসির অর্থায়নে মোট 482টি গবেষণা প্রকল্প অনুমোদন দেয়। এর মধ্যে 158টি প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন এখনও জমা পড়েনি, যার পেছনে আছে সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং বিদেশ থেকে যন্ত্রাংশ আনতে দীর্ঘসূত্রতার মতো নানা কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানান, নির্ধারিত সময়ে গবেষণা শেষ করতে না পারলে প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে। বেসিক্যালি টাকাটা আমরা দেরি করে দিয়েছি, যার জন্য তারা এখন কাজ করতেছে, এই জন্য প্রজেক্টটা জমা দেওয়া হয়নি। আর যারা জমা দেন না তারা কিন্তু আর কখনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। ইভেন তারা যখন রিটায়ারমেন্টে যাবে এই পরিমাণ টাকা তাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। আমাদের যে র্যাঙ্কিং বা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন জমা দিতে হবে। তার মানে আমরা যে টাকাটা দেই তার যে কোয়ালিটি রিসার্চ করতেছে কিনা সেটা আমাদের ওই যে পাবলিকেশনের মাধ্যমে উঠে আসে। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাদিম মাহমুদ মনে করেন, সবসময় গবেষণার প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে, কিন্তু ভবিষ্যৎ গবেষণায় সহায়তার জন্য ফলাফল প্রকাশ করা জরুরি। গবেষণার ক্ষেত্রে যে সব ক্ষেত্রে সফল হবে তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনার গবেষণার ফলাফল যেই হোক, যেটাই হোক, সেটাই আপনাকে আপনার সংশ্লিষ্ট ফান্ড রাইজারের কাছে আপনাকে জমা দিতে হবে। এই ধরনের গবেষণার প্রকল্পগুলো স্বচ্ছতা যত জবাবদিহি সামনে আসবে, তত এর ফলাফল আরো সামনে ভালো কিছু বয়ে আনবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের গবেষণা নিশ্চিত করতে হলে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দিনের বেশি সময় ধরে গ্যাস সংকটে বন্ধ থাকছে সিএনজি ফিলিং স্টেশনগুলো। সপ্তাহ ব্যবধানে সরবরাহ প্রায় শূন্যের ঘরে, আর বিক্রি নেমেছে অর্ধেকেরও নিচে। কিন্তু আগের মতোই আছে কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য ব্যয়। এ অবস্থায় কিছুটা বিপাকে সিএনজি স্টেশন মালিকরা। সাজ্জাদুল হকের রিপোর্ট। গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এমন হজবরল অবস্থায় 2 সপ্তাহ পার হলো। এখনও মেরামত করা যায়নি এক্সিলারেটর এনার্জি ভাসমান টার্মিনাল। পরিস্থিতির অবনতি হয়েছে মহেশখালী থেকেও যোগান কমে যাওয়ায়। সব মিলিয়ে গ্যাসের চাপ না থাকায় শুধু রাজধানীতেই বন্ধ রয়েছে অন্তত 25টি ফিলিং স্টেশন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য পরিচালন খরচ মেটানো নিয়ে তৈরি হচ্ছে সংশয়। বিভিন্ন টঙ্গী বা নারায়ণগঞ্জের সীমানাটা বাদ দিলাম, ঢাকা শহরে প্রায় 110+ স্টেশন আছে। এর ভিতরে কিছু কিছু স্টেশন বন্ধ হয়ে গেছে। তারা আসলে বিজনেসটা আর করতে চাচ্ছে না। জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় প্রয়োজন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসা। তার পরামর্শ, বিশেষভাবে নজর দিতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে।
$1 এলএনজিতে ব্যয় না করে যদি আপনি নবায়নযোগ্য জ্বালানিতে ব্যয় করেন তাহলে $17 বেশি মতো 17 গুণ বেশি আপনার গেইন হয় বিভিন্নভাবে। দ্রুত রুফটপ সোলার বেস রিনিউয়েবল এনার্জি এক্সপানশন করা এবং খুব দ্রুত 6 মাসের ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদেরকে অর্থায়ন, ইম্পোর্ট প্যানেল ইম্পোর্ট করা, কোয়ালিটি দেখা এবং একই সাথে আমাদেরকে এখানকার সাপ্লাই চেইনের ক্যাপাসিটি বাড়ানো। সংশ্লিষ্টদের শঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণের ভোগান্তি তো বাড়বেই, বড় সংকটে পড়বে ফিলিং স্টেশনের ব্যবসা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।